প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের নিয়মিত ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব দশম অধ্যায় আর্থিক বিবরণী নিয়ে। আজকে আমাদের আর্থিক বিবরণী প্রথম ক্লাস। তো এই আর্থিক বিবরণীটা আমাদের জন্য বাধ্যতামূলক একটি অধ্যায়, যেখানে আমাদেরকে দুটো প্রশ্নের আনসার করতে হয় এবং 10 10 20 করে এখানে 20 মার্ক আমাদের ক বিভাগে থাকে এবং এটা আমাদের জন্য একটি বাধ্যতামূলক অংশ। আজকে ক্লাসে আমরা আর্থিক বিবরণীর বেসিক যে কনসেপ্টগুলো, সেই কনসেপ্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। পর্যায়ক্রমে চেষ্টা করব বেসিক যে জিনিসগুলো আছে সেগুলোকে ক্লিয়ার করে দেওয়ার জন্য, এবং বেসিক ক্লিয়ার হওয়ার পর আমরা পরবর্তীতে কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব এবং এগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো চলো কথা না বলে আজকের ক্লাসটা শুরু করি। তাহলে তোমরা একটু খেয়াল করো, আমাদের আর্থিক বিবরণী যদি আমরা করতে যাই, আমাদের কি কি জিনিস দেওয়া থাকবে এবং আমাদেরকে কি কি করতে হবে। তাহলে আমরা যদি একটু বোর্ডের দিকে তাকাই, আমাদের এখানে লেখা আছে প্রশ্নে যা যা দেওয়া থাকবে। মানে আর্থিক বিবরণী করতে গেলে প্রশ্নে আমাকে কি কি উপকরণ দিবে বা কি কি উপাদানগুলো দিবে সেগুলো তো একটু জেনে নেই। প্রথমে যেটা দেওয়া থাকে একটি শুদ্ধ রেওয়া মিল। এখন একটি শুদ্ধ রেওয়া মিল বলতে আমরা কি বুঝি? আমরা যখন নবম অধ্যায়ে রেওয়া মিল করেছিলাম তখন আমরা জেনেছি যে রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট পাশ যখন তৈরি করা হয়, ডেবিট এবং ক্রেডিট পাশ তৈরি করার ফলে দুপাশ মিলে যায়। এই যে দুপাশ যে মিলে গেল, প্রত্যেকটা নিজে সঠিকভাবে আমরা লিখতাম, এটাকে বলা হয় শুদ্ধ রেওয়া মিল। এবং নিচে দেওয়া হবে কিছু সমন্বয়। এই যে সমন্বয়গুলো দেওয়া হবে এগুলোর বিষয়ে একটু বলি। আসলে সমন্বয় কি? সমন্বয় হচ্ছে সারা বছর যে লেনদেনগুলো সংগঠিত হয় তার মধ্যে কিছু লেনদেন বাদ পড়ে যায়। এই বাদ পড়া লেনদেনগুলো যখন বছরের শেষে আবার পুনরায় হিসাব করা হয় তখন তাকে কি বলা হয়? সমন্বয় বলা হয়। তাহলে আমরা বুঝলাম আমাদেরকে দুটো জিনিস দিবে, একটি হচ্ছে শুদ্ধ রেওয়া মিল এবং কিছু সমন্বয় দেওয়া হবে। এবার এই দুটো জিনিস দিয়ে আমাকে কি কি করতে বলা হবে, তাহলে খেয়াল করো, আমাকে যা যা করতে বলবে। 1 নম্বর আমাকে করতে বলবে আয় বিবরণী। কি করতে বলবে? আয় বিবরণী। আচ্ছা, আয় বিবরণীর মধ্যে আবার দুটো অংশ আছে, একটা হচ্ছে এক ধাপ এবং আরেকটা হচ্ছে বহু ধাপ। আচ্ছা, এক ধাপ বলতে আমরা সাধারণত বুঝি সেবা ধর্মী প্রতিষ্ঠানগুলো, মানে যে প্রতিষ্ঠানগুলো সেবা প্রদান করে তাদেরকে বলা হয় এক ধাপ বিশিষ্ট প্রতিষ্ঠান, যেমন ডাক্তার, উকিল এবং শিক্ষক, এই ধরনের পেশাগুলোকে বলা হয় সেবাধর্মী প্রতিষ্ঠান। এবং দ্বিতীয়ত যেটা আছে বহুধাপ বা পণ্যধর্মী, এগুলো হচ্ছে পণ্য ক্রয় বা বিক্রয় থাকবে। প্রশ্নের কোনো না কোনো জায়গায় যদি পণ্য ক্রয় বা বিক্রয় থাকে তাহলে বুঝে নিতে হবে এটি হচ্ছে বহুধাপ বিশিষ্ট অঙ্ক। আর পণ্যের কোথাও যদি লেখা থাকে সেবা, শুধু সেবা কথাটা লেখা থাকলে বুঝে নিতে হবে এটি সেবাধর্মী প্রতিষ্ঠান। দ্বিতীয়ত আমাকে যে কাজটা করতে হবে মালিকানা সত্ত্ব, এবং তৃতীয়ত আমাকে যে কাজটা করতে হবে আর্থিক অবস্থার বিবরণী। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটি আর্থিক বিবরণী করার জন্য আমাকে প্রশ্নে একটি রেওয়া মিল দেওয়া থাকবে, এটার পাশাপাশি কিছু সমন্বয় দেওয়া থাকবে। এই দুটোর বিনিময় বা এই দুটোর সংমিশ্রণ আমাকে যেটা তৈরি করতে হবে একটি আয় বিবরণী, একটি মালিকানা সত্ত্ব এবং আর্থিক অবস্থার বিবরণী। চলো আমরা এবার আয় বিবরণী নিয়ে আলোচনা করি। আচ্ছা, আমাদের এখানে আয় বিবরণীর দুটো ধাপ আমরা ইতিমধ্যে বলে এসেছি, একটা হচ্ছে এক ধাপ আর একটা হচ্ছে বহু ধাপ। আচ্ছা, যদি আমরা প্রথমে এক ধাপ বিশিষ্ট নিয়ে আলোচনা করি, এটি খুব সহজ একটি পদ্ধতি এবং সবাই খুব পছন্দ করে। দুটো অঙ্ক দেয়, ক বিভাগে দুটো অঙ্ক দেয়, একটা হচ্ছে এক ধাপ বিশিষ্ট আর একটি হচ্ছে বহু ধাপ বিশিষ্ট। আচ্ছা, তাহলে এক ধাপ বিশিষ্ট অঙ্কের মধ্যে কি থাকবে? প্রথমে থাকবে সেবা সমূহ। এখন এই সেবা সমূহের মধ্যে কি কি থাকবে? সেবা আয়। কি থাকবে? সেবা আয় এবং আয় সম্পর্কিত যত ধরনের তথ্য আছে, যেমন লভ্যাংশ হতে পারে, বিনিয়োগের সুদ হতে পারে, বাড়ি ভাড়া প্রাপ্তি হতে পারে, কমিশন প্রাপ্তি হতে পারে, বার্তা প্রাপ্তি হতে পারে, এরকম যত ধরনের আয় থাকবে সব আয়গুলো এই সেবা সমূহের মধ্যে বসবে। আচ্ছা, এখানে সেবা সমূহ না লিখে তোমরা চাইলে আয় সমূহ লিখতে পারো। সেবাটা না লিখে কি লিখতে পারি আমরা? আয় লিখতে পারি। যেভাবে লিখো কোনো সমস্যা নেই। এরপর আসো দ্বিতীয়ত যেটা থাকবে ব্যয় সমূহ। এই ব্যয় সমূহ বলতে আসলে বোঝাচ্ছে মুনাফা জাতীয় ব্যয়গুলোকে বোঝাচ্ছে, যে ব্যয়গুলো সাধারণত এক বছরের মধ্যে হয়ে থাকে। যেমন এখানে বেতন আছে, ভাড়া আছে, মনিহারি আছে, বিজ্ঞাপন আছে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো এন্ট্রি আছে। এগুলো তোমরা চতুর্থ অধ্যায়ে মূলধন মুনাফা চ্যাপ্টারে ইতিমধ্যে করে এসেছো, এবং রেওয়া মিল চ্যাপ্টারেও তোমরা ব্যয় সম্পর্কে এবং সম্পদ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেছো।
তাহলে আমাকে যে কাজটা করতে হবে, সেবা আয় থেকে আয়ের যোগফল থেকে ব্যয়সমূহের যোগফলগুলো যদি বাদ দেই, তাহলে এখানে যে উত্তরটা পাবো সেটাকে আমরা বলবো নিট মুনাফা। এই যে এটা হচ্ছে আমাদের এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী। এবার দ্বিতীয়টা আছে আমাদের হচ্ছে বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী। আচ্ছা, বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীর মধ্যে কি থাকবে? সবার প্রথমে থাকবে বিক্রয়। আসলে এখানে দেখো আমি নিট বিক্রয় লিখেছি। এখন নিট বিক্রয় লেখার পেছনে কারণ হচ্ছে কি, আমরা এর পরপরই আলোচনা করবো নিট বিক্রয়টা আমরা কিভাবে পেলাম। কারণ নিট বিক্রয়টা পাওয়ার জন্য আমাকে আবার একটা নতুন ক্যালকুলেশন করতে হবে, একটা রুলস এর মাধ্যমে যেতে হবে। তাহলে প্রথমে আমার লাগবে নিট বিক্রয়। এই নিট বিক্রয় থেকে আমার যে কাজটা করতে হবে, বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। তার মানে পণ্য ক্রয়ের সাথে সম্পর্কিত যে সমস্ত লেনদেনগুলো আছে সেগুলোকে বিক্রিত পণ্যের ব্যয় বলে। এই নিট বিক্রয় থেকে যখন আমি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব, তখন যে টাকাটা পাবো তার নাম হচ্ছে আমার মোট লাভ বা মোট মুনাফা। মোট লাভ বা মোট মুনাফা থেকে আমি পরিচালন ব্যয়গুলো বাদ দিব। সাধারণত পরিচালন ব্যয়গুলোকে আমরা পরোক্ষ ব্যয় নামে চিনি। যে ব্যয়গুলো আসলে প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য প্রয়োজন হয়, সাধারণত তাকেই পরিচালন ব্যয় বলা হয়। এখন মোট লাভ থেকে যখন আমি পরিচালন ব্যয় বাদ দিব, যে টাকাটা পাবো তাকে আমরা বলবো মুনাফা, যে পরিচালন মুনাফা। এরপরে অন্যান্য আয় আমরা যোগ করব। এখন অন্যান্য আয় বলো বা অপরিচালন আয় বলো একই অর্থ বহন করে। তাহলে অন্যান্য আয় বা অপরিচালন আয় যোগ করব এবং অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয় আমরা কি করব? বাদ দিব। সর্বশেষ যে উত্তরটা পাবো এটাকে আমরা বলবো নিট মুনাফা। তো শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে মোটামুটি একটি ধারণা পেয়েছো যে প্রশ্নে আমার কি দেওয়া থাকবে, আমাকে কি করতে হবে। এবং আমরা এবার আলোচনা করলাম আমাদের আয় বিবরণীর দুটি অংশ, একটা হচ্ছে এক ধাপ আর একটা হচ্ছে বহুধাপ নিয়ে। এবার আমরা এই এক ধাপ এবং বহুধাপ বিশিষ্ট যে আয় বিবরণীর যে নমুনা ছকটা নিয়ে আমরা আলোচনা করেছি, এবার আমরা এগুলোর বিস্তারিত সম্পর্কে জানবো।